জামাত ইসলাম যেটা 12 বছর আগে বোঝে, সারা বাংলাদেশের মানুষ বোঝে সেটা 12 বছর পর। বাংলা একটা কথা আছে, চোর না শুনে ধর্মের কথা, তাই না? আমার আমিরে জামাত যত ভাবে উদারতা দেখা যায়, পিতা হিসাবে, ভাই হিসাবে, সংসদে সব দেখা যায়। আর আমরা বাইরে ভাবলাম পারতেছে না, খালি ওয়ার্কআউট করতেছে, আর কিছু করে না। তো এই জন্যই প্রথমে বলে নিলাম, চোর না শুনে ধর্মের কথা, কথা হবে রাজপথে, ওখানে না। ব্যাংক লুটেরাদের হাতে আবারও কিভাবে করে ব্যাংকগুলো তুলে দেওয়া হচ্ছে প্রশ্ন করতে হবে শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা আকাশে ওই ঘুড়িটাকে দেখতে পারি, ঘুড়ির সাথে যেই সুতাটা থাকে তার কিছু অংশ দেখতে পারি, কিছু অংশ পারি না। সেই সুতার মধ্যে থাকে ডিপ স্টেট, সরকার, কমিশন, প্রশাসন, মিডিয়া। কিছু কিছু অংশ দৃশ্যমান হয়, কিছু কিছু হয় না। এই ঘুড়ি আর সুতার পিছনে যেই নাটাই থাকে, সেই নাটাইটাকে আমরা দেখতে পারি না। বাস্তবতা এটাই, ক্ষমতার পালা বদলে ওই নাটাইটা এই মুহূর্তে আবারও ভারতের হাতে চলে গিয়েছে। পুরো সরকার ব্যর্থ, সব জায়গায় প্রত্যেকজন মন্ত্রী ব্যর্থ হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি তারেক জিয়ার হাতেও নাই। কেয়ারটেকার সরকারের আন্দোলনের চেয়ে হাজার গুণ শক্তিশালী আন্দোলন হবে জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলন। আলটিমেটলি বিএনপি এখন যা করতেছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। বাংলাদেশের সংসদ সার্বভৌম সংসদ নয়। বাংলাদেশের রাজনীতি কি তবে ফের সেই পুরনো অন্ধকার গলিতে ফিরে যাচ্ছে? যে স্বাধীনতার জন্য ছাত্র জনতা রক্ত দিল, সেই স্বাধীনতা কি সওদা হয়ে গেল বিদেশের মাটিতে? সময়টা কি ঘনিয়ে এসেছে আরও একটি মহাপ্রলয়ের? যে রাজপথ একদা ভেসেছে রক্তে, সেই রাজপথ কি আবারও গর্জে উঠতে যাচ্ছে এক ভয়ঙ্কর হুঙ্কারে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। জামায়াতে ইসলামীর আমিরের এই একটি বাক্য কি কেবল রাজনৈতিক হুঁশিয়ারি? পহেলা বৈশাখ নিয়ে এবছর জামাত শিবিরের অভিনব এবং অদ্ভুত কাণ্ড। শিবির তো প্রায় ইতিহাস পাল্টে দিয়েছে এবং পহেলা বৈশাখ এবার একটা নতুন মাত্রা পেয়েছে। চারদিকে পদত্যাগের হিড়িক, দেশ চালাতে, রাষ্ট্র চালাতে বিএনপি সরকার হিমশিম খাচ্ছে, সবকিছু এলোমেলো হয়ে গেছে, বিরাট বিরাট ঘটনা ঘটছে। এভাবে বিএনপি দেশ চালাতে পারবে না। কত ধানে কত চাল, বিএনপি এবার টের পাবে। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তারই সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, মূলত সেগুলো ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের এই ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমার মনোযোগ সহকারে দেখে আসি। বাংলাদেশের রাজনীতির সমীকরণ এখন এক জটিল গোলকধাঁধায়। বিশেষ করে জুলাই সনদ এবং পরবর্তী ক্ষমতার বন্টন নিয়ে যে অসন্তোষের অনল জ্বলছিল, তা এখন আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসতে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে জামায়াত এবং সংশ্লিষ্ট 11টি দলের মনোভাব স্পষ্ট, তারা আর আপোষের পথে নেই। তাদের কণ্ঠে এখন চরম আলটিমেটাম। তাদের দাবি অত্যন্ত সোজাসাপটা, কিন্তু ফলাফল হতে পারে সুদূর প্রসারী। তাদের বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের ক্ষমতায় আসীন হওয়ার পেছনে প্রধান কারিগর ছিলেন তারা, কিন্তু ক্ষমতার স্বাদে মত্ত হয়ে সরকার কি এখন সেই আসল কারিগরদেরই চিনতে ভুল করছে? আমাদের জন্য তোমরা ক্ষমতায় আইসো, অথচ তোমাদের চিনে কে? এই ধারালো বাক্যটি এখন ক্ষমতার অলিন্দে প্রতিধ্বনিত হচ্ছে। এটি কেবল মান অভিমান নয়, বরং এক ভয়ঙ্কর রাজনৈতিক সংঘাতের ইঙ্গিতবাহী। রাজনীতির সমীকরণ যখন সোজা আঙুলে ঘি তুলতে ব্যর্থ হয়, তখন আঙুল বাঁকা করাটাই দস্তুর। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক এই নাটকীয় মোড়টি এখন দৃশ্যমান। সংসদের ভেতর যখন গণতন্ত্রের চর্চা হওয়ার কথা, সেখানে আজ চলছে অবিশ্বাসের এক অন্তহীন মহড়া। জামায়াত আমিরের কণ্ঠস্বরে আজ কেবল আক্ষেপ নয়, বরং মিশে আছে এক ভয়ঙ্কর বজ্রহুঙ্কার। তিনি সরাসরি আঙুল তুলেছেন সেই অব্যবস্থাপনার দিকে যেখানে বিল পাশের নামে জনগুরুত্বপূর্ণ নথিপত্র সরবরাহ করা হয় অধিবেশনের মাত্র 1 ঘন্টা আগে। প্রশ্ন উঠছে, যে নথিপত্র পড়ার সময় নেই, যে আইন নিয়ে ভাবার অবকাশ নেই, সেখানে রায় দেওয়ার অর্থ কি স্রেফ রাবার স্ট্যাম্প হওয়া নয়? অনুসন্ধানে দেখা যায়, সরকারি দল এবং বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত বিশেষ কমিটি যে আস্থা তৈরি করেছিল, তা শেষ মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেছে। মন্ত্রী ছাড়া সকল সদস্য বেসরকারি। এই যুক্তির আড়ালে যখন সংস্কৃতি মন্ত্রী নিজে কোনো বিল গ্রহণ করেন, তখন তা আর বেসরকারি থাকে না, তা হয়ে যায় সরাসরি সরকারি মেমো। সংসদের ভেতরে খোদ ইনকামবেন্ট মন্ত্রী যখন বলেন আমিও জানতাম না, তখন অন্ধকার আরও ঘনীভূত হয়। এই কলকাঠি আসলে নাড়া হচ্ছে কোন অদৃশ্য সুতোয়? জামায়াত আমিরের ভাষায় জাতিকে আজ কমলালেবু দেখানো হচ্ছে। একটি শিশুকে যেমন প্লাস্টিকের কমলালেবু দিয়ে ভুলিয়ে রাখা হয়, বর্তমান প্রশাসনও কি ঠিক সেইভাবে জনতাকে বিভ্রান্ত করছে? দুদক বিল, পুলিশ সংস্কার কমিশন বিল, গুম কমিশন কিংবা পিএসসি বিল, যেগুলো প্রতিটি নাগরিকের ভাগ্যের সাথে জড়িত, সেগুলো কেন হিমাগারে? কেন কেবল সেই অধ্যাদেশগুলোই সামনে আনা হচ্ছে যা প্রকারান্তরে ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করার ঢাল হিসেবে কাজ করবে? এই রাজনৈতিক অস্থিরতার মাঝে সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন খোদ রাজসাক্ষীরা।
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন সাবেক উপদেষ্টা পরিষদ এবং বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। পর্দার আড়ালে লন্ডনে বসে যখন ট্রফি হস্তান্তর করা হয় তখন প্রশ্ন জাগে, এই নির্বাচন কি তবে স্রেফ একটি আইওয়াশ? জাতিকে কি তবে পরিকল্পিতভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে? পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময় সংসদ ভবন ঘেরাওয়ের ডাক আসতে পারে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। জনগণের অধিকার আদায়ের এই লড়াই কি তবে দ্বিতীয় কোনো অভ্যুত্থানের দিকে মোড় নিচ্ছে? ক্ষমতার অলিন্দে থাকা ব্যক্তিরা কি বুঝতে পারছেন তারা কতটা বারুদের স্তূপের উপর বসে আছেন? ঠিক এই মুহূর্তে আমাদের জেনে রাখা দরকার এর নেপথ্যের কারিগরদের আসল উদ্দেশ্য। আপনি যদি এই চাঞ্চল্যকর তথ্যের গভীরে যেতে চান এবং দেশের প্রকৃত পরিস্থিতি সবার আগে জানতে চান, তবে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করে রাখুন। শহীদ পরিবারের সদস্যদের চোখে আজ জল নয়, বরং জ্বলছে প্রতিশোধের আগুন। তারা সাফ জানিয়ে দিয়েছেন তারা কোনো দলের হাতিয়ার হতে চান না। 1991 সালের পার্লামেন্ট কিংবা 90-এর গণ আন্দোলন ইতিহাস সাক্ষ্য দেয়, যারা প্রতিশ্রুতি রক্ষা করে না, সময় তাদের ক্ষমা করে না। বর্তমান সরকার যখন জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে নিজেদের ব্যর্থতা ঢাকতে চায়, তখন মাঠ পর্যায়ের লড়াইটা আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ থাকে না। প্রবীণ রাজনীতিবিদেরা দেখছেন পুলিশের ভেতরে পুনরায় জাতীয়তাবাদী পুলিশ লীগ তৈরির তোড়জোড় চলছে। বিচার বিভাগকে নিরপেক্ষ করার বদলে দলীয়করণের সেই পুরনো ভূত আবার কাঁধে চেপে বসেছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া কিংবা জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া সবই কি তবে একটি বড় ষড়যন্ত্রের অংশ? ঢাকায় অনশনরত ছাত্রদের উপেক্ষা করা কিংবা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তার প্রমাণ ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। জুলাইয়ের যোদ্ধারা আজ হুঙ্কার দিয়ে বলছেন, এবার আর রক্ত নয়, এবার জাইঙ্গা খুলে নেওয়া হবে শ্রীলঙ্কার স্টাইলে। এই স্লোগান কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দেখা যাবে সংসদ ভবনের চারপাশ জনসমুদ্রে রূপ নিয়েছে। সচিবালয় কিংবা সংসদের আশেপাশে তখন প্রশাসনের দাপট চলবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। কারণ যখন ইমানি শক্তি আর জনতা একাকার হয়ে যায়, তখন কোনো বুলেটই তাদের বুক আর পিঠের পার্থক্য করতে পারে না। ক্ষমতার মোহ কি তবে জুলাইয়ের রক্তস্নাত ইতিহাসকেও কলঙ্কিত করতে শুরু করেছে, নাকি পতনের ঘণ্টা বাজছে আরও একবার? রাজনৈতিক দাবার বোর্ডের ঘুঁটিগুলো যখন উল্টে যাওয়ার উপক্রম হয়, তখন পর্দার আড়ালের খেলোয়াড়রা আরও মরিয়া হয়ে ওঠে। ইনভেস্টিগেশনের এই পর্যায়ে প্রবেশ করছি সেই অন্ধকার গলিপথে যেখানে জুলাইয়ের আমানত নিয়ে চলছে এক ভয়ঙ্কর নিলাম। আপনারা কি ভেবেছিলেন শেখ হাসিনার পুলিশের পতন মানেই সব শেষ? অনুসন্ধানী চোখ বলছে ভিন্ন কথা। বর্তমান প্রশাসনের ভেতরে যে রদবদল আমরা দেখছি তা কি প্রকৃত সংস্কার, নাকি স্রেফ জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরির এক নির্লজ্জ মোহরা? বিচার বিভাগকে নিরপেক্ষ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই অধ্যাদেশ যখন বাতিল হয়ে যায়, তখন বুঝে নিতে হবে ফ্যাসিবাদ মরেও মরেনি, কেবল রং বদলেছে। শহীদ পরিবারের সদস্যরা আজ ক্ষুব্ধ। তারা বলছেন, আমাদের জন্য তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? এই বাক্যটি কেবল এক বৃদ্ধার আর্তনাদ নয়, এটি বর্তমান সরকারের বৈধতার ভিতে প্রথম কুঠারাঘাত। সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু সুবিধাভোগী গোষ্ঠী এখন 31 দফার সংস্কার প্রস্তাব নিয়ে লুকোচুরি খেলছে। জাতির সাথে এই স্ববিরোধী আচরণ কেবল আস্থাহীনতার পরিবেশই তৈরি করেনি, বরং রাজপথকে আবারও উত্তপ্ত করার রসদ জুগিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে জুলাই সনদ নিয়ে। অভিযোগ উঠেছে কিছু বিশেষ শক্তিকে তুষ্ট করতে গিয়ে সরকার এখন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিংবা অধিদপ্তরের কাজগুলোকেও ধীরগতির করে দিচ্ছে। কিন্তু সাবধান, এবার আর আগের মতো নয়। যারা জুলাইয়ের ময়দানে সন্তান হারিয়েছেন, যারা পা হারিয়েছেন কিংবা চোখ বিসর্জন দিয়েছেন, তারা আজ রাজপথে ফেরার শপথ নিয়েছেন। এবারের লড়াইটা কেবল অধিকারের নয়, এবারের লড়াইটা হলো অস্তিত্বের। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, এবার আর রক্ত দেব না, এবার শ্রীলঙ্কার মতো পালানোর পথও থাকবে না। তারেক রহমানের বিরুদ্ধে কোনো কথা বললে যেমন সাথে সাথে গ্রেপ্তার করা হয়, সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করলে সেই একই ক্ষিপ্রতা কেন দেখা যায় না? বিচারহীনতার এই সংস্কৃতি কি তবে আরও একটি গণ অভ্যুত্থানের ইনভিটেশন কার্ড? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ আর নীতিবাক্য শোনে না, তারা শুনতে চায় মুক্তির গান। আজকের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিটি ঘর থেকে সেই একই প্রশ্ন উঠছে, জুলাইয়ের বিপ্লব কি তবে কেবল গদি পরিবর্তনের এক সুচারু নাটক ছিল? যারা শহীদদের কবরের ওপর দিয়ে হেঁটে গিয়ে আজ সচিবালয়ের লাল গালিচায় পা রাখছেন, তারা কি ভুলে গেছেন সেই মুখগুলোকে যাদের বুক চিরে বুলেটের সিসা চলে গিয়েছিল? সালাউদ্দিন আহমেদের ইতিহাস হোক কিংবা বর্তমান প্রশাসনের নতুন নতুন মুখ, জনগণ কিন্তু সবার আমলনামা হাতে নিয়ে বসে আছে। যারা ভাবছেন অন্তর্বর্তী সরকারের চেয়ে ভালো কিছু করার নাম করে পুরনো ফ্যাসিবাদকেই নতুন মোড়কে ফিরিয়ে আনবেন, তাদের জন্য সময়টা বড়ই প্রতিকূল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে যখন 72 ঘণ্টা ধরে অনশন চলে আর সরকার দল সেখানে গিয়ে সান্ত্বনা দেওয়ার প্রয়োজনটুকুও মনে করে না, তখন বুঝে নিতে হবে দূরত্বটা কেবল মাইলের নয়, দূরত্বটা এখন হৃদয়ের। যে পুলিশ একসময় পুলিশ লীগ হয়ে জনগণের উপর চড়াও হয়েছিল, আজ তারা জাতীয়তাবাদী তকমা লাগিয়ে কি আবারও একই পথে হাঁটবে? বিচারকদের নিরপেক্ষ নিয়োগের অধ্যাদেশ যখন হিম ঘরে চলে যায়, তখন বোঝা যায় সংস্কার নয়, বরং নিয়ন্ত্রণই এখন সরকারের মূল লক্ষ্য। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। এবার আন্দোলনের অগ্রভাগে আর কেবল তরুণরা নয়, বরং শহীদ পরিবারের মায়েরা হুঙ্কার দিচ্ছেন। তারা বলছেন, সালাউদ্দিন সাহেব তো কিছুই না, হাসিনাকে ভাগাতেও সময় লাগেনি। ইমানি শক্তির এই বজ্রকণ্ঠ যখন গর্জে ওঠে, তখন কোনো পরাশক্তি হোক তা দিল্লি কিংবা ওয়াশিংটন সেই উত্তাল ঢেউ ঠেকাতে পারবে না। শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন, তাকে আপনারা সবাই চেনেন। তিনি বাংলাদেশের যতগুলো শিক্ষামন্ত্রী বা প্রতিমন্ত্রী ইতিপূর্বে গত হয়েছেন, তাদের ভিতরে সবচেয়ে যোগ্যবান হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হয়তো আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে, পড়ারই কথা, কারণ এটি ভাইরাল হয়েছে। না দেখলেও আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো। আবার ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন তিনি কোনো একটা স্কুলে গিয়েছেন, বাচ্চাদের সাথে কথা বলছেন
বাচ্চাদের সামনে বসিয়ে, একেবারে ক্লাস 1-2 লেভেলের বাচ্চাদের, এই বাচ্চাদের সাথে কথোপকথন করতে গিয়ে তাদেরকে তিনি জিজ্ঞাসা করছেন যে তোমরা কি জাইমা রহমানকে চেনো, জাইমা রহমানকে জানো? তার মানে তিনি তাদেরকে জাইমা রহমানের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এরপরে তিনি বলছেন জাইমা রহমানের সাথে তোমরা রাজনীতি করবা, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, এই বলে তিনি পরিচয় করে দিচ্ছেন এবং কোমলমতি বাচ্চাদের ভিতরে তিনি জাইমা রহমানের সম্পর্কে তুলে ধরছেন। এটি তিনি করতেই পারেন, এটা তার ব্যক্তিগত অভিরুচি। তবে বিষয়টা দাঁড়ায় তখন যখন তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি, তিনি বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। এখন এই এহসানুল হক মিলন আর 2001 সালের এহসানুল হক মিলন, এইটার ভিতরে বিরাট একটা পার্থক্য দাঁড়িয়ে গেছে। আমরা ওই এহসানুল হক মিলন আর এই এহসানুল হক মিলনকে মেলাতে পারছি না। ওই সময় আপনারা জানেন যে নকল প্রতিরোধে তার বিরাট একটা ভূমিকা আছে। শেখ হাসিনা 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত সারা দেশে যে নকল উপহার দিয়েছিল, নকলের সয়লাভ হয়ে গিয়েছিল। এরপরে 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় আসলে জনাব উসমান ফারুক তিনি শিক্ষামন্ত্রী হন এবং জনাব এহসানুল হক মিলন তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরেই তিনি সারা দেশের পরীক্ষার হলগুলোতে ঘুরে বেরিয়েছেন, ছুটে বেরিয়েছেন এবং নকল প্রতিরোধে তিনি সমস্ত কর্মপন্থা গ্রহণ করেছেন। তো সেই এহসানুল হক মিলন আর আজকের এই এহসানুল হক মিলন এত আকাশ পাতাল পার্থক্য কেন? অপটিমাম লেভেল বলে একটা জিনিস আছে। এই অপটিমাম লেভেল হচ্ছে সেই পর্যায়ে, যে পর্যায়ে যাওয়ার পরে আর ওর উপরে যাওয়া যায় না, গেলে ক্ষতি, আবার ওর নিচেও আসা যায় না, সেটাও ক্ষতি। অর্থাৎ ভালোর চূড়ান্ত পর্যায়ে। যেমন আপনি আগুনে গরম পানি সেদ্ধ করতে থাকেন, জাল দিতে দিতে ওইটা যখন তার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, চূড়ান্ত সেন্টিগ্রেডে পৌঁছে যায়, তখন কিন্তু আর যতই জাল দেন কাজ হবে না, গরম হবে না, ওই লেভেলেই থাকবে। এহসানুল হক মিলন তিনি ওই সময়ে 2001 সালে ভালোর সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছিলেন এবং তিনি অপটিমাম লেভেলে পৌঁছে গিয়েছিলেন। সেইখান থেকে 2006 সালের পর থেকে ওইটা আসলে নামতে শুরু করেছে, একটা নির্দিষ্ট সময় স্থির থেকে এখন নামতে শুরু করেছে। এখন আর তিনি তার সেই জায়গাটা ধরে রাখতে পারেন নাই। এটা তিনি চাইলেও আর ধরে রাখতে পারবেন না, কারণ তার বয়স হয়ে গেছে। এই বয়সে তিনি আবার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এখন স্বাভাবিকভাবেই 2001 সালে প্রতিমন্ত্রী থেকে তিনি যে দায়িত্ব পালন করেছেন, যে যোগ্যতার পরিচয় দিয়েছিলেন এই সময়ে, কারণ ওই যে অপটিমাম লেভেল থেকে তিনি এখন নিচে নামতে শুরু করেছেন। এই যে তিনি নিচে নামছেন এরই একটা বহিঃপ্রকাশ এই ভিডিওটা। বেগম খালেদা জিয়ার নাতনি তারেক রহমানের মেয়ের নাম কি? জাইমা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে, নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জাইমা রহমানের সাথে, নাকি? ওকে। তিনি এইবার শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পরে একের পর এক বিতর্কিত সকল কর্মকাণ্ড তিনি হাতে নিচ্ছেন। তিনি এসেই ঘোষণা করলেন যে আবার ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস শুরু হবে। কারণ কি? এই যে তেলের সংকট, জ্বালানির সংকট, এই দুটির অপচয় রোধ কল্পে সাশ্রয় করার জন্য তিনি ছাত্রছাত্রীদেরকে আবার অনলাইনের দিকে ঠেলে দিচ্ছেন। অনলাইনের যে কি জ্বালা, যাদের সন্তানরা এই সময় স্কুলে গিয়েছিল তারাই শুধু জানে। করোনার পর থেকে এই অনলাইনের মাধ্যমে বাচ্চাদের হাতে মোবাইল যাওয়ার কারণে বেশিরভাগ ছাত্রছাত্রী ঝরে পড়েছে, নষ্ট হয়ে গেছে। কারণ অবাধ তথ্য প্রযুক্তির যেমন একটা ভালো দিক আছে, তেমনি খারাপ দিকটাও আছে। কিন্তু আমাদের এই সমাজে খারাপটাকেই মানুষ বেশি গ্রহণ করে। পড়ালেখা তো গুল্লাই গেছে, ধ্বংস হয়ে গেছে পড়ালেখা। পড়ালেখা বাদ দিয়ে শুধু অনলাইনে পড়ে থেকেছে, নাই, সেই পড়ালেখা নাই। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে একটি নির্বাচিত সরকার আসলে আবার ছাত্রছাত্রীদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যাবে, পড়ালেখার সেই পূর্বের গতি আবার ফিরে আসবে। কিন্তু না, তিনি এসে আবার ছাত্রছাত্রীদের হাতে সেই মোবাইল ফোন তুলে দিচ্ছেন, আবার তাদেরকে অনলাইন ক্লাসে তিনি ঢুকিয়ে দিচ্ছেন। আর অনলাইন ক্লাসে যে কতটুকু পড়ালেখা হয় সেটি আমরা সবাই জানি। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস তো হয়ই না, শিক্ষকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে তারা আছে এখন রাজনীতি নিয়ে। ছাত্রছাত্রীদের পড়ালেখার কোনো খোঁজখবর নেই। প্রত্যেকটা শিক্ষার্থী কোচিং নির্ভর হয়ে গেছে, প্রাইভেট নির্ভর হয়ে গেছে। প্রাইভেট না পড়লে, কোচিং না করলে কোনো ছাত্রছাত্রী পাশ করাই সম্ভব না, এরকম অবস্থা দাঁড়িয়ে গেছে। যাদের সন্তান আছে আপনারা সেটা বুঝতে পারছেন, যাদের সন্তানরা এই মুহূর্তে স্কুলে যাচ্ছে, ক্লাস 10 পর্যন্ত যারা পড়ালেখা করছে, তারাই বুঝতে পারছেন আমার এই কথা। কি ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে শিক্ষা খাতে। শিক্ষা খাতের এই ভয়ঙ্কর দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য তো এই জাতি অপেক্ষা করছিল। এবং যখন এহসানুল হক মিলনের নাম ঘোষণা করা হয়েছিল শিক্ষামন্ত্রী হিসেবে, আমরা প্রত্যেকেই আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছিলাম। যাক, একজন যোগ্য মানুষের হাতে দায়িত্ব পড়েছে।
কিন্তু তিনি তার যোগ্যতার পরিচয় দিলেন কি? কিন্তু তিনি তার যোগ্যতার পরিচয় দিলেন কোথায়? ছোট ছোট বাচ্চাদের সামনে ক্লাসরুমে তিনি জাইমা রহমানের পরিচয় তুলে ধরছেন। জাইমা রহমান তারেক রহমানের মেয়ে, খালেদা জিয়ার নাতনি। এদেশে তার কি অবদান আছে? আপনি ধরেন, করেন তাকে, কিন্তু সেটা আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনি করতে পারেন। আপনার দলের নেত্রী তার মেয়ে, আপনার দলের নেতা তার মেয়ে, সেখানে আপনি একটু তাকে সামনে আনলে, তাকে প্রশংসা করলে আপনার এই অথর্ব জীবনে একটু ভালো কিছু হতে পারে। কারণ মানুষ তো ওই যে অপটিমাম লেভেল যখন আবার নিচে একদম নিচে নেমে আসবে, তখন তো সে অচল পয়সা হয়ে যাবে। তো অচল পয়সা হয়ে গেলে তখন তার কোনো দাম থাকে না। তখন ওই কারো একটু তেল মেরে, অযাচিত তেল মেরে, অযাচিত প্রশংসা করে তখন লাইনে থাকতে হয়, নজরে থাকার জন্য। আমাদের কাছে মনে হচ্ছে শিক্ষামন্ত্রী সেই কৌশলটাই অবলম্বন করেছেন, যার কারণে তিনি ক্লাসরুমে গিয়ে এইটা বাচ্চাদেরকে শেখাচ্ছেন। আমরা এই নজিরটা শিক্ষামন্ত্রী খুব বেশি ভালো নজির স্থাপন করেছেন বলে মনে করার কোনো কারণ আমরা দেখছি না। এবং ইতিমধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা এবং বিশেষ করে যারা শিশু বিশেষজ্ঞ তারা বলছে যে এটি কোনো মতেই কাম্য নয়, কারণ শিশু মনের উপরে এটার বিরাট একটা ব্যাড ইফেক্ট পড়বে। আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে। পহেলা বৈশাখ নিয়ে এবছর জামাত শিবিরের অভিনব এবং অদ্ভুত কাণ্ড। শিবির তো প্রায় ইতিহাস পাল্টে দিয়েছে এবং পহেলা বৈশাখ এবার একটা নতুন মাত্রা পেয়েছে। হ্যাঁ, জামাত শিবির এবার ক্ষমতায় যায়নি, প্রধান বিরোধী দল হয়েছে, তাতেই সবকিছুতে একটা পিউরিটি ভাব চলে আসে। আওয়ামী ফেসিবাদী কালচার, যে কালচারের ভিত্তি কলকাতার সংস্কৃতি, এটা বাংলাদেশ থেকে প্রায় নাই হয়ে গেছে। এদেশে জামাত শিবির হেফাজত চরমনে আছে মানে কলকাতার সংস্কৃতি বাংলাদেশকে আর ডমিনেট করতে পারবে না। জাস্ট ওয়েট অ্যান্ড সি। পহেলা বৈশাখ পালিত হচ্ছে, কিন্তু একটা প্রকৃত অরিজিনাল বাঙালি বাঙালি ভাব এবং সেই পেঁচা ভূত, হুতুম পেঁচা, অমুক তমুক এবং জামাত নেতাদের এবং খালেদা জিয়ার মুখোশ সম্মিলিত সেই প্রতীক নিয়ে কোনো মঙ্গল শোভাযাত্রা নাই। আছে বৈশাখী শোভাযাত্রা, আছে আনন্দ শোভাযাত্রা, যেখানে বাঙালি রীতি নীতি কালচারের রিফ্লেকশন আমরা দেখেছি। দর্শক, পুরো বাংলাদেশের সমস্ত কালচারাল উইংয়ে জামাত শিবির প্রভাব রাখছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে জামাত শিবির নর্মালি পয়লা বৈশাখ কখনো উদযাপন করতো না, সর্বোচ্চ দলীয়ভাবে একটা বিবৃতি দিত। কিন্তু এবছর জামাত শিবির কার্যত পয়লা বৈশাখ উদযাপন করছে ভিন্ন আঙ্গিকে, নতুন মাত্রায়। এবং এটাই পয়লা বৈশাখের অরিজিনালিটি, এটাই পয়লা বৈশাখের উৎপত্তিগত মাত্রা। দর্শক, হ্যাঁ, জামাত শিবির উদযাপন করছে, এটাই সত্য। যেহেতু বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পয়লা বৈশাখ উদযাপন করা হয়, আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখে শিক্ষার্থীদেরকে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখের জন্য কোটি কোটি টাকা বাজেট থাকে, এক একটা হলের জন্য কয়েকটা গরু বাজেট থাকে। এর মানে ঈদে কোরবানিতে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে সামান্য বাজেট থাকে, কারণ অল্প স্টুডেন্ট থাকে, সবাই বাড়ি চলে যায়। কিন্তু পয়লা বৈশাখে বেশিরভাগই ক্যাম্পাসে থাকে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপিত হয়। আর বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয় যেহেতু ছাত্র শিবির ক্ষমতায়, অতএব পয়লা বৈশাখ এটা তাদেরকে ডিল করতে হচ্ছে, তাদেরকে পালন করতে হচ্ছে। এ কারণে শিবিরের নেতারা যারা ভিপি, জিএস, এজিএস, হল সংসদের সদস্য বা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা সবাই পয়লা বৈশাখ পালন করছেন, উদযাপন করছেন। দর্শক, তবে কোথাও কোথাও প্রশাসনের সাথে মার্জ হয়ে শিবির পয়লা বৈশাখ উদযাপন করছে, কোথাও কাবাডি খেলার আয়োজন করছে, দেশীয় কালচার এটা ধারণ করার চেষ্টা করছে, দেশীয় দেশাত্মবোধক গান, ভাওয়াইয়া, পল্লীগীতি এগুলোর মাধ্যমে উদযাপন করছে এবং খাওয়া দাওয়া, ভোজ এগুলো আছে, কোনো সমস্যা নেই। হালাল পদ্ধতিতে শিবির জামাত পয়লা বৈশাখ উদযাপন করছে। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম, অতীতে কখনো এভাবে করেনি বা করতে হয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আকবর নাম দিয়ে পয়লা বৈশাখ পালন করার চেষ্টা করেছিল শিবির। এরপরে নেটিজেনদের সমালোচনার মুখে শিবির বৈশাখী আকবর নামটা পরিবর্তন করে অন্য আঙ্গিকে পালন করছে। তবে শিবিরের বৈশাখ উদযাপন, তার মধ্যে কোনো আধিপত্যবাদী কালচার নেই, ভিনদেশী কোনো কালচার নেই, কোনো হারাম উপাদান নেই। সম্পূর্ণ পহেলা বৈশাখ যে কারণে উৎপত্তি, এটা মুসলমানরা ইনিশিয়েট করেছে এবং হিজরি সালের সাথে মিল রেখে এটা করা হয়েছে কৃষকদের হিসাব নিকাশের সুবিধার্থে। এটা ওইভাবে কোনো বর্ষবরণ ছিল না, এটা কৃষির সাথে রিলেটেড একটা বিষয়। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।